সিরিয়াস ক্লাস। আচ্ছা আমরা শুরু করি রে, ঠিক আছে? ওকে, আমরা আমাদের কেমিস্ট্রি 1 এর ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করব, সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল এন্ড পিরিয়ডিসিটি অফ দ্য এলিমেন্টস। ঠিক আছে? পিরিয়ডিক টেবিল সম্পর্কে সবাই মোটামুটি অবগত, কারণ আমরা সায়েন্স যেদিন থেকে আমরা নিছি 9 এ, সেদিন থেকে আমরা পিরিয়ডিক টেবিলের সাথে পরিচিত। কয়টা এলিমেন্ট আছে? 118টা। ঠিক আছে? আজকে আমরা বিভিন্ন হিস্ট্রি গুলো নিয়ে আলোচনা করব, কিভাবে হয়েছে, কেন হয়েছে, কে করছে, কিসের ভিত্তিতে করছে, বা আস্তে আস্তে আপগ্রেড হয়েছে কিরকম ভাবে, এগুলো। ঠিক আছে? আমাদের মোটামুটি হয়তো 3টে ক্লাস লাগবে এটা শেষ করতে, আস্তে ধীরে আগাবো, কারণ সমস্যা সিলেবাস বেশি বড় না। তো আমরা এখন প্রথম স্লাইডটাতে আসি। প্রথম বলছে যে পিরিয়ডিক টেবিল কেন ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, আমরা এই রুমে অনেকগুলা মানুষ আছে। কতজন আছে আমি গুনি নাই, অনেক। তো বললাম আমরা 25 জন আছে। এখন এই 25 জনের নেচার, কথা বলার স্টাইল, বাহ্যিক গঠন, কালো ধলা, মানে এরকম বিভিন্ন প্রপার্টিসের উপর সাদা কালো ভিত্তি করে আমরা কি ক্লাসিফিকেশন করতে পারি না? এখন আমি একজন মানুষ, আমার পক্ষে কি এই 25 জনের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স কি মনে রাখা সম্ভব? সম্ভব না, একটু কঠিন। সম্ভব না বলে কোনো জিনিস পৃথিবীতে নাই, সম্ভব, হয়তো একটু কষ্ট হবে। ঠিক আছে? তো পৃথিবীতে যখন পিরিয়ডিক টেবিল আবিষ্কার হলো, আবিষ্কার হয়েছে এই সেন্সে যে যতগুলো এলিমেন্টস আছে সেইগুলোকে আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স এর ভিত্তিতে আমরা এক গুচ্ছ করে ফেলছি। যেমন আমি যদি এই জায়গাটায় আমি জাস্ট দুইটা ভাগে ভাগ করব, পুরো ক্লাসরুমটাকে দুইটা ভাগে ভাগ করব, মেল ফিমেল ভাগ করে ফেলতে পারি। এরপরে হয়তো আমি ভাগ করতে পারি কিরকম, এজের ভিত্তিতে ভাগ করতে পারি। হতে পারে 5 জন একই কলেজ থেকে আসছে বন্ধু বান্ধব, আর 5 জন একই কলেজ থেকে আসছে, তাদের ভিত্তিতে ভাগ করতে পারি। ঠিক তেমনি পিরিয়ডিক টেবিল হচ্ছে এই 118টা এলিমেন্টের ভিতরে কারো না কারোর সাথে মিল আছে। ঠিক আছে? মিল আছে কিরকম? যেমন আমরা গ্রুপ করছি, পর্যায় করছি, তাই না? তো এখন যদি আমরা একই কলামে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোই কিন্তু একই ধরনের প্রপার্টিজ মোটামুটি। কারণ আমরা এক গ্রুপে, যেমন আমরা যদি এখানে ফিমেলদের কিনে আলোচনা করি বা এখানে মেলদের কিনে আলোচনা করি, সবাই মেল, কিন্তু সবার প্রপার্টিজ কিন্তু একেবারে আলাদা আলাদা, একটু কাছাকাছি কিন্তু ভিন্ন, তাই না? ফিমেলদের ক্ষেত্রে চিন্তা করি, ওদের সবার কিন্তু ক্যারেক্টারিস্টিক্স একই রকম না, মেন্টালিটি একই রকম না, কিন্তু ফিমেল গ্রুপের ভিতরে ছোট ছোট ক্লাসিফিকেশন আছে। ঠিক আছে? তো এই 118টা বা যখন আবিষ্কার হয়েছে তখন মনে হয় 69টা ছিল বা এরকম, আমি ভুলে গেছি আর কি, সরি। তো তাদের কার প্রপার্টিস কেমন সেটার উপর ভিত্তি করে তাদেরকে এক জায়গাতে করার চেষ্টা করা শুরু করে। ঠিক আছে? তো পরবর্তীতে পিরিয়ডিক টেবিলের জনককে মেন্ডেলিভ, এই ভদ্রলোক কি করল? মেন্ডেলিভ, দিমিত্রি মেন্ডেলিভ। ঠিক আছে? ফার্স্ট টাইম কে শুনছেন? না, সমস্যা নেই, অবশ্যই শুনছে, হয়তো ভুলে গেছে। তো এই ভদ্রলোক কি করছে? সেটা হচ্ছে প্রথম যেটা করছে সেটা হচ্ছে সে ওয়েট নিছে। ওকে, ওয়েট কিরকম নিছে? এটা কি রিমোট, এটা মার্কা, এটা হালকা, এটা ভারী, তুলনামূলকভাবে একটু ভারী, এর থেকে হয়তো টেবিলটা আরো ভারী। ওই ভদ্রলোক করছে কি, হালকাগুলোকে সামনের দিকে রাখছে, ভারীগুলোকে আস্তে 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 পরের দিকে রাখছে। এরকম করে তিনি একটা পিরিয়ডিক টেবিল দাঁড় করেছে। পরবর্তীতে সমস্যা তো থাকবেই, কারণ একটা জিনিস আবিষ্কার হইলে আরেকজন চাইলে করে একটু ভুল ত্রুটি ধরে আমি নতুন কিছু করে আমি। ঠিক আছে? তো যাই হোক, এখানে আমার পিরিয়ডিক টেবিলটা কেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা the periodic table is the most useful tool to a chemist. একজন কেমিস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ কি আমার মেটালের প্রপার্টিজ গুলো জানতে হয়, কোনটার নেচার কি রকম সেগুলো জানতে হয়, এবং একই সাথে একই কলামে বা যতগুলো এলিমেন্ট আছে সবগুলোর প্রপার্টিজ মোটামুটি সেম। সো আমি একটা জানলে মোটামুটি আমি 5টা একসাথে দেখতে পারি। ঠিক আছে? আবার পিরিয়ডিক টেবিল যখন দেখবো মাঝে অনেকগুলো আছে, তারা মোটামুটি সবাই একই রকম আচরণ করে। তো একই কোন ধরনের আচরণ করে
সেগুলোর উপর ডিপেন্ড করে আমি একসাথে 30টা এলিমেন্ট জানতে পারতেছি, তাই না? এই জন্য আমার প্রেডিক্ট টেবিল গুরুত্বপূর্ণ। এরপরে কি ইউ গেট টু ইউজ ইট অন এভরি টেস্ট। আমরা মোটামুটি সব ধরনের টেস্টগুলো করার ক্ষেত্রে এখন আমি যদি বলি যে আমি গ্রুপ অনে যারা আছে যে অ্যালকালাইন মেটালগুলো সেগুলোর একটা টেস্ট করব, ওকে? আমার কি এখন ঘুরে ঘুরে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, রুবিডিয়াম সবগুলো করার দরকার আছে না। আমরা স্পেসিফিক একটা টেস্ট করলে বুঝতে পারবো যে এই কলামে যারা আছে তারা কোন ধরনের প্রপার্টিগুলো শো করে। তারপরে অর্গানাইজ, সবকিছুর ভিতরে একটা ডিসিপ্লিন থাকা দরকার। সেগুলোকে যারা একই ধরনের প্রপার্টি শো করে তাদেরকে আমি এক গ্রুপের ভিতরে রাখলাম বা এক জায়গাতে রাখলাম, ঠিক আছে? এই জন্য আমাদের প্রেডিক্ট টেবিলটা দরকার। এরপরে আসি, এখানে প্রেডিক্ট টেবিলের ছোট্ট একটা ঘর জাস্ট উল্লেখ করছে, কিরকম? জাস্ট কার্বন আর নাইট্রোজেন দেখা যাচ্ছে, নিচে সিলিকন দেখা যাচ্ছে। তো হোয়াট ইজ দ্য প্রেডিক্ট টেবিল? প্রেডিক্ট টেবিল কি আমি অলরেডি বলে ফেলছি, ঠিক আছে? এখন আমরা চিন্তা করি শোজ অল নন এলিমেন্টস ইন দ্য ইউনিভার্স, মানে পৃথিবীতে যতগুলো এলিমেন্টস এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে আমরা সব ধরনের এলিমেন্টগুলোকে একটা টেবিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, ক্লিয়ার? এরপরে কি হচ্ছে অর্গানাইজ দ্য এলিমেন্টস বাই কেমিক্যাল প্রপার্টিজ। তাদের কেমিক্যাল প্রপার্টিজ অনুযায়ী আমরা তাদেরকে একটা জায়গাতে আমরা পজিশন দিচ্ছি। আচ্ছা, এরপরে কি হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ, এই ভদ্রলোক ফাদার অফ দা পিরিয়ডিক টেবিল। এবার দিমিত্রি মেন্ডেলিভ কি করছে? উনি কিছু রো করছে, কিছু কলাম করছে, ঠিক আছে? আমি একটু যদি একে দেখানোর চেষ্টা করি, হালকা এই বরাবর কি থাকে, কলাম না রো? রো। এই বরাবর থাকে হচ্ছে কলাম। এই ভদ্রলোক প্রথম ওই যে বললাম না, ওয়েট, মলিকুলার ওয়েট, অ্যাটমিক ওয়েট বলে অনেকে, অ্যাটমিক মাস বলে অনেকে, ঠিক আছে? এগুলোর উপর ভিত্তি করে যার হালকা, ওকে, হাইড্রোজেন, তারপরে কি হিলিয়াম পাইছে। এটা কিন্তু আবার বললেন না কেউ যে স্যার এর পাশাপাশি থাকে না, আমি দেখাচ্ছি। তারপরে কি লিথিয়াম, তারপরে কি বেরিলিয়াম, বেরিলিয়াম, তারপরে কি বোরন, তারপরে কি কার্বন, তারপরে এবং এগুলো মাস অ্যানালাইসিস করে দেখা যাবে এটা থেকে এটা বেশি, এটা থেকে বেশি, এরকম ভাবে আছে, ঠিক আছে? তো উনি সেগুলোকে এরকম সিকোয়েন্সিয়ালি সাজানোর চেষ্টা করছেন এবং সেগুলোকে যারা একই ধরনের প্রপার্টি শো করে তাদেরকে একটা কলামে রাখছে, ঠিক আছে? আর মাস এর উপর ডিপেন্ড করে তাদেরকে একটা রোতে সাজাইছে, ওকে? এখন ভদ্রলোকের সমস্যাটা কোথায় ছিল? সাজাইতে পারে না, চেষ্টা করছে কিন্তু সাজাইতে পারে। তো এরপরে যদি আমরা একটু চলে আসি, কিছু প্রবলেম দেখা যাচ্ছে। প্রবলেমগুলো কি কি? মাস। যেমন আমরা যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা থেকে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আবার এই কলামে হচ্ছে কারা আছে? এখানে হাইড্রোজেন আছে, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, তারপর কি পটাশিয়াম আছে। আর আমি একদম লাস্ট কলামটা এখানে আসি, ভিতরে অনেকগুলো কলাম আছে। এটা হচ্ছে 1 নম্বর কলাম আর এটা হচ্ছে 18 নম্বর কলাম। পড়াশোনা মনে হতে পারে তো 19 এর পড়া লাগে বলছে। আস্তে আস্তে একটু ইউজ টু হয়, তারপর আস্তে আস্তে একটু গভীরে যাবে। এখানে কি কি আছে? হিলিয়াম আছে, তারপরে কি আছে? নিয়ন আছে, তারপর কি আর্গন আছে। একটু ওটা নিচে লিখতে ভালো হতো। আচ্ছা, এই পর্যন্ত থাকে। আমি এখানে যে থাকে হচ্ছে এখানে পটাশিয়াম আর আর্গন। প্রবলেমটা হচ্ছে কোথায়? পটাশিয়াম আর্গন। একটা एग्जांपल দিচ্ছি আমি। পটাশিয়ামের মাস কত? স্যার 29। 29 কে বলবো? 19 কে বলবো? 19 হচ্ছে অ্যাটমিক নাম্বার। এটা হচ্ছে 30 9.1
আর্গনের কত স্যার 40 আমরা এখন বলি কিন্তু 39.9 মানে বিভিন্ন বই একটু ভ্যারি করে ঠিক আছে তো স্যার এটার কি চেঞ্জেস আছে বই মানে কোন বই হ্যাঁ বই এক বই এখানে অনেক 40 দেখায় এটা ডিরেক্ট 39 দেখায় ঠিক আছে আচ্ছা এর আগে একটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে ক্লোরিন এই ক্লোরিনের মাস কত স্যার 35.5 তো এখন 35.5 এইটার পরে এটা আসবে না এটা আসবে যদি আমরা লো মাস থেকে আস্তে আস্তে হাই মাসের দিকে পটাশিয়াম এই ভদ্রলোকের আসার কথা ছিল তাহলে হিসাব অনুযায়ী স্যার এই জায়গাটা কার থাকার কথা পটাশিয়াম এই জায়গাটা থাকার কথা ছিল স্যার পটাশিয়াম আর এই জায়গাটা থাকার কথা ছিল কার স্যার আর্গন এখন কি হইল কি যাই হোক এইভাবে অনেক দিন চলছে চলার পরে আরেকজন ভদ্রলোক আসছে আবির্ভাব করছে তার নাম হচ্ছে কি দাদা তাহলে কে মোসলে নামটা শোনা আছে 19 আগে 1969 সালে স্যার 1969 সালে হেনরি মোসলে তিনি কি করছে তিনি দেখলো কি যে না এটা তো হচ্ছে না এমন হলে তো হবে না কারণ এই ইনার্ট গ্যাস এবারে আবার এখানে তো গ্যাস এ হচ্ছে অ্যালকালাইন মেটাল এ অ্যালকালাইন মেটাল এ আবার ইনার্ট গ্যাস মানে হজবরল লেগে গেল শুধু এখানে না আর অনেক জায়গায় আছে যেমন আমি আরেকটা উদাহরণ দিই কপার জিঙ্ক মাস কত বিভিন্ন রকম জাস্ট একটা বললেই হবে 63.54 অনেক জায়গায় লাগে তো এরকম এদের মধ্যেও একটা গন্ডগোল লেগে গেছে তো এরকম শুধু এটা না আর অনেক এলিমেন্টের মধ্যে এরকম ঝামেলা শুরু হয়ে গেল যে আমরা যদি অ্যাটমিক মাসের উপরে ডিপেন্ড করে আমরা যদি তাদেরকে সাজাইতে যাই পিরিয়ডিক টেবিলে তখন দেখা যাচ্ছে তাদের ওই যে প্রপার্টিজ গুলো অজবরলা হয়ে যাচ্ছে তখন কি করলো তখন এই মোসলে আবিষ্কার করলো হচ্ছে অ্যাটমিক নাম্বার কাকে বলে স্যার হ্যাঁ পারমাণবিক সংখ্যা কাকে বলে স্যার অ্যাটমিক নাম্বারের বাংলা হচ্ছে পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা তখন মোসলে বললো কি আচ্ছা আমরা যদি একটু ইউনিক ক্যাটাগরিতে একটু চিন্তা করি ইউনিক ক্যাটাগরি কি রকম যেমন আমরা যদি বলি প্রোটন নাম্বার ফিক্সড প্রত্যেকটা এক একটা এলিমেন্টের জন্য প্রোটন নাম্বার ফিক্সড যার 19 তার 19ই থাকে ইলেকট্রন নাম্বার চেঞ্জ হতে পারে কারণ যে আয়নাইজেশন এনার্জি আছে পরে পড়াবো ঠিক আছে চলে যেতে পারে আসতে পারে তাহলে আমরা ইলেকট্রনের দিকে তাকাবো না আমরা তাকাবো হচ্ছে প্রোটনের দিকে প্রোটন নাম্বারটাকে উনি পারমাণবিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা বা ইংলিশে বলা হচ্ছে অ্যাটমিক নাম্বার পরবর্তীতে অ্যাটমিক নাম্বারের উপর ডিপেন্ড করে তিনি একটু সাজানোর চেষ্টা করেন পরে দেখলাম না মিলতেছে এখন মিলতেছে ঠিক আছে তারপর ত্রুটি কিন্তু আছে এখনো আছে ভবিষ্যতে কি হবে জানি না ঠিক আছে তো উনি যেটা করলো প্রোটন নাম্বার দিয়ে কাউন্ট করে দেখে যে না এবার মিলতেছে এখানে ক্লোরিন থাকতেছে এখানে আর্গন চলে আসতেছে কারণ আর্গনের হচ্ছে 18 তাই তো নাকি আবার হচ্ছে পটাশিয়ামের হচ্ছে 19 এবার আস্তে আস্তে সবগুলো মিলতেছে তাহলে আমরা যদি এখন বলি যে স্যার পারমাণবিক ভরের উপরে ভিত্তি করে পিরিয়ডিক টেবিল তৈরি হয়েছে নাকি পারমাণবিক সংখ্যা কোনটা সংখ্যা আমি বললাম তো মানে উৎপত্তি হয়েছে অ্যাটমিক মাস হ্যাঁ বর্তমান পিরিয়ডিক টেবিল কিসের উপর দাঁড়ায় আছে পারমাণবিক সংখ্যা অ্যাটমিক নাম্বার দুইটা কিন্তু কনফিউজ সিটি কুইজের কোশ্চেন এগুলো থাকে ঠিক আছে বেসিক একদম ছোট ছোট জিনিস ওকে এখন চলে আসি আমরা মডার্ন পিরিয়ডিক টেবিল মডার্ন পিরিয়ডিক টেবিল কিসের উপর ভিত্তি করে হয় জানা আছে কারো পারমাণবিক সংখ্যা বলে ফেলছি স্যার ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কি ইলেকট্রনিক
ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে দেখি না যে কোথায় কার অবস্থান কে কোথায় বসবে, এটা আরো অ্যাকুরেট হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি যে মডার্ন মানে এখনকার যুগে আমরা পিরিয়ডিক টেবিলের ভিত্তি হিসেবে চিন্তা করি হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। কারণ ইলেকট্রনিক কনফিগারেশনের ওই যে এস অরবিটাল পি অরবিটাল কোথায় আছে সব কিছু আমরা অ্যানালাইসিস করে আমরা কিন্তু পজিশনটা আইডেন্টিফাই করতে পারি। আমরা যে কোনো এলিমেন্টের যদি ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা পেয়ে যাই তার পজিশন কোথায় হবে, যেমন আমি যদি এখান থেকে ছোট্ট করে একটা एग्जांपल দিই, সোডিয়াম 11 1s2 2s2 2p কত 6 তারপর স্যার 3s1, এটা দিয়ে আমরা বুঝি স্যার এটা থার্ড পিরিয়ডে আছে এক নম্বর কলাম, তাই না? 1 2 3 আর এক নম্বর কলাম স্যার, তাই না? আরো অ্যাকুরেট হলো না? ঠিক আছে, খুবই ভালো, ধন্যবাদ। তাহলে অ্যাটমিক নাম্বার দিয়ে আমরা কেন মানে এর পর আমরা একটা চিন্তা করলাম পিরিয়ডিক টেবিলে বললাম ফল্ট আছে, যেমন আমরা যদি একটু পরে দেখাবো এইরকম মাঝামাঝি একটা জায়গায় এরকম আছে না আয়রন, তারপরে কি এই তিনটাকে গ্রুপ 8 চিন্তা করা হতো না? এখন না হয় নতুন নতুন বই হচ্ছে 1 থেকে 18 পর্যন্ত দেখাইতো, আগের বইগুলোতে কিন্তু 1 থেকে 8 আর ভিতরে এগুলাকে বি দিয়ে রিপ্রেজেন্ট করতো, এগুলাকে এ দিয়ে রিপ্রেজেন্ট করতো, এগুলা দিয়ে বি রিপ্রেজেন্ট করতো। কারণ আছে সেটা আমি বলবো না একটু পরে, ঠিক আছে? কেন বলা হতো? তো যাই হোক, এখন যদি আমরা একটু চিন্তা করি নতুন করে, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে আমরা পিরিয়ডিক টেবিল পেয়ে যাব নাকি? এরপরে আমরা আসি এই যে ভদ্রলোক ইনি হচ্ছে ডিমিট্রিভ, ঠিক আছে? এখানে উনি হচ্ছে যে পিরিয়ডিক টেবিলটা তৈরি করছিল, এটা ওনার না, ওনার একটা ফল্ট ছিল, এটা নতুন একটা পিরিয়ডিক টেবিল, ওই যে লিখছে আই মেড দ্য পিরিয়ডিক টেবিল গর্ব করে বলতে পারে, ওকে? এখানে তো আসলে কিছু নাই। এই যে আমি অলরেডি বলছি যে দ্য কারেন্ট পিরিয়ডিক টেবিলটা বেসিক্যালি অ্যাটমিক নাম্বারের উপর ডিপেন্ড করে তৈরি করা হয় আর পজিশনগুলো আইডেন্টিফাই করা হয় মডার্ন কেমিস্ট্রিতে ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে। তারপরে কি বলছে এখানে হরিজন্টালি 7টা রো থাকে, আর যেগুলো আমরা রোই বলি হরিজন্টাল রো, বাংলায় বলে পিরিয়ড, আর হচ্ছে আমার 18টা কলাম আছে 1 2 3 4 5 6 এরকম করে 18 পর্যন্ত। আগের আমলের বই, আগের আমল বলতে কি 1995 বা 93 থেকে শুরু করে 2012 সাল পর্যন্ত যে এডিশনটা ছিল সেখানে এই গ্রুপটা হচ্ছে দুই ভাগে ভাগ করা হতো, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, স্যার এ আর বি সেকশন নাকি এরকম থাকবে, একের এ একের বি, তাই না? ট্রানজিশন মেটাল আছে না, নাম শোনা আছে? অবস্থান তো বোঝা আছে, আমরা একটু পেছন দিকে চলে আসি, এই যে এই জায়গাতে কিছু আছে না, এইগুলাকে টোটালি আলাদাভাবে ক্যাটাগরাইজ করছে, এই জন্য এগুলাকে বলে একের এ, দুইয়ের এ, তিনের এ, চারের এ, পাঁচের এ, ছয়ের এ, সাতের এ, 8, ঠিক আছে? এবার এখানে হচ্ছে এটা মনে হয় 1, একের বি, দুইয়ের বি, তিনের বি, চারের বি, পাঁচের বি, ছয়ের বি, সাতের বি, 8। আগের বইগুলোতে এরকম ছিল, ঠিক আছে? কারণ আছে এগুলো, কারণ এইগুলো হচ্ছে একটু ঝামেলা, এগুলোর মানে পরিবেশের সাথে আমাদের পরিবেশের সাথে ভালো কোনো গুণ কমই আছে, আছে গুণ আছে, কিন্তু মানে ভালোর থেকে খারাপটা অ্যানালাইসিস করলে একটু বেশি পাওয়া যায়, এই জন্য ওদেরকে টোটালি আলাদাভাবে রাখছে। এখনকার বইগুলোতে আমাদের জ্যাকেট থেকে টানা চলে গেছে, ঠিক আছে? সমস্যা নাই, আমরা পরেরটায় চলে যাই। অ্যাটমিক নাম্বার এটা আমি বললাম। আচ্ছা, এরপর চলে আসি আমরা একটা পিরিয়ডিক টেবিলে অনেকগুলা ঘর আছে, প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা ইন্ডিভিজুয়াল ঘর, এই ঘরের ভিতরে অনেক কিছু লেখা থাকে, তাই না? অনেক কিছু লেখা থাকে বলতে কি, এই একটা 4 কোণ একটা ঘর, এর মধ্যে যদি এরকম কিছু একটা দেওয়া থাকে, এর এইখানে থাকে, এইখানে থাকে, এইখানে থাকে, এইখানে থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু লেখা আছে না? তো এর ভিতরে যেগুলো থাকে তার অ্যাটমিক মাস থাকে, অ্যাটমিক নাম্বার থাকে, সিম্বল থাকে, সে হচ্ছে কোন ধরনের মেটাল সেগুলোকে আমরা একটু কালারফুল করে দেখাই যে এই কালারের এগুলো হচ্ছে এই ধরনের প্রপার্টিজ বিলং করে,
এই ধরনের কালারগুলো, এই ধরনের প্রপার্টিসগুলো যদি আমরা সাদা কালো বই পড়ে অভ্যস্ত, তাই না? কিন্তু মডার্ন পিরিয়ড টেবিল আমরা যদি চিন্তা করি, পরে দেখাবো কালার, মানে কালার দিয়ে দিয়ে এগুলোকে আইডেন্টিফাই করছে যে কোনগুলো কেমন। ওকে, তো এখন আমরা মনে হয় নাইনটিন একটা পড়ে আসছি, এরকম একটা ইয়ে পড়ি নাই স্যার? পড়ছি এটা? এটা কি স্যার? সিম্বল। এই জেডটা কি স্যার? অ্যাটমিক নাম্বার। আমরা একটু ইংলিশে বলার চেষ্টা করি না স্যার, দুদিন পর ইংলিশে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? পারমাণবিক নাম, পারমাণবিক সংখ্যা। ওকে, এবার আমরা একটু ইংলিশে বলি অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার। এটা কি স্যার? অ্যাটমিক মাস না ওয়েটও বলে, অ্যাটমিক ওয়েটও বলে, অ্যাটমিক মাস। আর এটা কি স্যার? এটা হচ্ছে ক্যাটায়ন, মানে সে কয়টা ইলেকট্রন দান করে গ্রহণ করে সেটা। তাহলে এই পিরিয়ডিক টেবিলের মধ্যে এইগুলো আমরা পাবো। ওকে, এরপরে চলে যাই আমরা এই যে এখন আমরা কিভাবে এটা পাই। আমরা কি স্ট্রাকচার সম্পর্কে ধারণা আছে, তাই না স্যার? সবার স্ট্রাকচার কি? এই যে পুরো ইউনিভার্সিটি, পুরো ইউনিভার্সিটিতে এটা কি 601 নাম্বার রুম? এই 601 নাম্বার রুমকে আমি যদি কার্বন বা যে কোনো একটা এলিমেন্টের সাথে যদি তুলনা করি, তাহলে তুলনা করলে কার্বনের একটা অ্যারেঞ্জমেন্ট আছে না ভেতরে, কোথায় প্রোটন থাকবে, কোথায় নিউট্রন থাকবে, কোথায় ইলেকট্রন থাকবে, কে কোথায় থাকবে, কোন শেলে কে থাকবে। ঠিক তেমনি আমরা 601 নাম্বার রুমের ভিতরে আমরা যদি একটু চিন্তা করি, এখানে স্যারের বসার টেবিল থাকবে, মাঝখানে স্যার টেবিলের উপরে এসে বসবে, ওখানে চেয়ার থাকবে কিন্তু স্যার বসবে না, এখানে টেলিভিশন থাকবে, সামনে এরকম সিটগুলো অ্যালাইন করা থাকবে, তাই না? এখানে এরা বসবে, এখানে এরা বসবে, এরকম আছে না? ঠিক তেমনি একটা আমাদের এই সুন্দর গোল হবে না কিন্তু, ঠিক আছে? এটা মন খারাপ করার কিছু নেই, যতটা পারা গেছে করা গেছে। এখন এই জায়গাটার নাম হচ্ছে কি নিউক্লিয়াস। এটা আমি পরবর্তীতে ক্লাসে আবার পড়াবো, সমস্যা নেই। তো একটা অ্যাটমের এটাকে বলা হয় নিউক্লিয়াস। এই পুরো ভেতর থেকে আমি একটা অ্যাটম সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি। কিভাবে পাই? আমরা যদি একটু চিন্তা করি, ফরেনার একজন আসছে, ও এসে কি ব্রাহ্মণবাড়িয়াতে ল্যান্ড করবে? কোথায় ল্যান্ড করবে? ঢাকা। এবং সে যদি ঘুরতে ফিরতে চায়, প্রথম কিন্তু সে ঢাকাটা ঘুরবে, যদি তার সময় না থাকে ঢাকা করে চলে যাবে। তার কিন্তু পুরো বাংলাদেশ সম্পর্কে যে ওভারভিউটা থাকবে সেটা ঢাকা কেন্দ্রিক। তো ঢাকা থেকে কিন্তু আমরা এইভাবে বিল্ড আপ করে ফেলছি, তাই না? ঠিক তেমনি এই অ্যাটমের মোটামুটি এই নিউক্লিয়াস থাকে কি ক্যাপিটাল। এই নিউক্লিয়াসটাকে যদি আমরা একটা অ্যানালাইসিস করার চেষ্টা করি, তাহলে এই পুরো অ্যাটমের আমরা ধারণাটা পেয়ে যাব, ঠিক আছে? কিরকম পাবো স্যার? এর ভিতরে কে থাকে স্যার? এর ভিতরে থাকে হচ্ছে প্রোটন থাকে, আর কে থাকে? নিউট্রন। তো এখন এর ভিতরে প্রোটন নাম্বারটা ফিক্স থাকে, এরকম। নিউট্রন নাম্বারটা চেঞ্জ হয়, বেশি থাকতে পারে, কম থাকতে পারে। কারণ কি? এই হচ্ছে নিউট্রাল চার্জ, আর এটা হচ্ছে পজিটিভ চার্জ, আর এর চার্জ হচ্ছে 0। এখন এই জায়গাটা যদি 11টা প্রোটন থাকে, 11টা প্রোটন আছে স্যার, তাহলে আমরা ইলেকট্রন কয়টা থাকবে স্যার? এটা কিন্তু আমি জানি যে 11টা থাকবে, কম বেশিও থাকতে পারে, সমস্যা নেই। সেটা হচ্ছে আয়নের দিকে চলে যাবে, ক্যাটায়নের দিকে যাবে। এখন 11। এখন এটার মাস কত টোটাল স্যার? আমি জানি 23। এখন আমি জানি স্যার এর ভিতরে আর কি আছে স্যার? নিউট্রন আছে। তো এই দুটো যোগফলই তো 23। তো প্রোটন আছে 11টা, তাহলে নিউট্রন আছে কয়টা স্যার? 12টা। তো আমরা কি এটা থেকে মোটামুটি একটা ধারণা পেয়ে যাচ্ছি না? এটা এই জন্য একটু বলা হয় নিউক্লিয়াস। এখন আমরা এখানে যদি চলি যে নাম্বার অফ প্রোটনকে বলা হয় স্যার অ্যাটমিক নাম্বার, আর নাম্বার অফ ইলেকট্রন অ্যাটমিক নাম্বার। কিন্তু কথা হচ্ছে, যেমন আমরা যদি চিন্তা করি একটু, সোডিয়াম পজিটিভ স্যার, এখানে স্যার 10টা ইলেকট্রন আছে, তাহলে 10 কি অ্যাটমিক নাম্বার? না, অ্যাটমিক নাম্বার হচ্ছে প্রোটন নাম্বারের সমান। তারপর আসি এই যে ভেতরে যে অ্যাটমিক মাস, সেটা হচ্ছে এর যোগফল সামেশন টাইপের, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। ক্লিয়ার? আচ্ছা, ফ্যামিলি না? এবার আমরা আস্তে আস্তে একটু ফ্যামিলিতে সবাইকে এখন
সবার মেন্টালিটি কিন্তু মোটামুটি একই রকম থাকে। যেমন আমার ফ্যামিলিতে আমার বাবা মা ভাই বোন যারা যারা আছে সবার মেন্টালিটি কিন্তু মোটামুটি একই রকম, যা আরেকজনের ফ্যামিলি মেম্বারদের সাথে মিলবে না। তো এখানে বলছে কি ফ্যামিলিজ অফ পিরিয়ডিক টেবিল নরমালি বলছে না কলামগুলোতে সবাই একই রকম থাকে, এই কলামগুলোকে বলা হয় এক একটা গ্রুপ অফ ফ্যামিলিজ। তারপরে কি ফ্যামিলিজ মে বি ওয়ান কলাম অর সেভারাল কলামস পুট টুগেদার। ওই যে আবার বলছে যে আয়রন কোবাল্ট নিকেল, তাই না? ওরা আবার কি একই রকম কিন্তু ওরা তিনটা করে আছে, ওই তিনটাকে একটা চিন্তা করে চিন্তা করা হয়। তার মধ্যে প্রপার্টিজ গুলো সব সেম। এখন একটা ঘরের ভিতর তো তিনজনকে ঢুকাইতে পারবে না, তাই না? এই জন্য ওদের একটা সেপারেট ঘর, তিনটা ঘর মিলে একটা কলাম। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি এরপরে বাদ বাকি দরকার নাই, আমরা একটু পরের দিকে যাই। হাইড্রোজেন আজকে যে পড়ালেখা হবে বেসিক পড়ালেখা, আস্তে 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 বেসিক। অনেক ক্ষেত্রে মনে হইতে পারে যে স্যার কি 19 ক্লাস নিতে আসছে, 19 তো পার করে চলে আসছে, তাই না? মনে হচ্ছে কাকা আস্তে 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 আমরা আপগ্রেড হব। এরপরের ক্লাসটা হয়তো আমরা ইন্টারমিডিয়েট ক্লাস, তারপরে ক্লাসটা মনে হবে না এবার একটু ভার্সিটিতে যাবো ভাব, তারপরে আস্তে 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 যাবো। ঠিক আছে? আমি প্রথম দিন যদি হচ্ছে শুরু করি তাহলে পরে বলবো স্যারের ক্লাসের থেকে মনে হয় অন্য স্যার নিলে ভালো হচ্ছে। ঠিক আছে? যাই হোক, আমরা এখন হাইড্রোজেন একাই 100। কি স্যার? হাইড্রোজেন একাই 100। ও একটা মাত্র ঘর নিয়ে বসে আছে, ও একটা একাই। ঠিক আছে? ক্ষমতাবান হাইড্রোজেন বোমা আছে না, এখানে আমি সেরকমই কিছু একটা দেখা যাচ্ছে। খুবই পাওয়ারফুল। ঠিক আছে? খুবই পাওয়ারফুল। এবং অলরেডি বিতর্ক হচ্ছে অনেক। কিরকম বিতর্ক? সে ভদ্রলোক গ্যাস, তাহলে গ্যাসের সাথে থাকে। ওই আছে কাদের সাথে? ওই আছে লিথিয়াম, সোডিয়াম, ওই কলামের ভিতরে ঢুকে বসে আছে। ঠিক আছে? সে একটা ইলেকট্রন ডোনেট করে, সেই দিক দিয়ে আবার হচ্ছে লিথিয়ামের সাথে মিল আছে। আবার সে একটা ইলেকট্রন গ্রহণও কিন্তু করে। হিলিয়াম হয়ে যায় না, একটা ইলেকট্রন গ্রহণ করে, ত্যাগ করে প্রোটন হয়, গ্রহণ করে হিলিয়াম হয়। মানে সে হচ্ছে উভয় দিকেই আছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি হাইড্রোজেন বিলংস টু এ ফ্যামিলি ইটস ওন, সে নিজে একটা ফ্যামিলি বিলং করে। এটা হচ্ছে ডায়াটমিক রিঅ্যাক্টিভ গ্যাস। তারপর হচ্ছে হাইড্রোজেন ইজ ইনভলভ ইন দ্য এক্সপ্লোশন অফ হাইড্রোজেন। এটা আছে, এটা দিয়ে আমি বোমা বানাই, হাইড্রোজেন বোমা যেটাকে বলা হয়। ঠিক আছে? হাইড্রোজেন ইজ প্রমিসিং অ্যাজ অ্যান অল্টারনেটিভ ফুয়েল সোর্স ফর অটোমোবাইলস। এর সাথে আমরা একটু কথা বলি নাকি স্যার? এবার একটু ভার্সিটির দিকে আসি, ইন্টারমিডিয়েট বা 9 থেকে ভার্সিটির দিকে আসি। স্যার হাইড্রোজেন দিয়ে কিভাবে আমরা গাড়ি চালাবো? মোটামুটি কিন্তু আমরা ফ্যামিলিয়ার এটা নিয়ে, তাই না? যেমন অনেক অনেক দেশে মানে পশ্চিমা বিশ্বগুলোতে ওরা কিন্তু আমাদের কার্বন বেস যে ফুয়েলগুলো আছে সেটা সাবস্টিটিউট নিয়ে চিন্তা করতেছে। পানি দিয়ে গাড়ি চালানোর নাম শোনা যাচ্ছে না আস্তে আস্তে? হ্যাঁ, পানিটা ভাঙতেছে কিভাবে? অক্সিজেন হাইড্রোজেন, মানে হাইড্রোজেনটাকে কাজে লাগাচ্ছে। ঠিক আছে? ফুয়েল। তো এইভাবে আস্তে আস্তে আমরা আপডেট হচ্ছি। এই হাইড্রোজেনকে আমরা অটোমোবাইল সেক্টরে ইন্ট্রোডিউস করার চেষ্টা করতেছি। অলরেডি কিছু কিছু জায়গায় ইমপ্লিমেন্টও হচ্ছে। সেটা তো ম্যাসিভ আকারে হচ্ছে না বলে আমরা হচ্ছে এখন পর্যন্ত জানতে পারতেছি না। ক্লিয়ার? স্যার রকেটে তো ইউজ হয় কইতে। হ্যাঁ, হচ্ছে। এরপরে চলে আসি আমরা অ্যালকালি মেটাল। ওই যে গ্রুপ একে যারা আছে তাদের বলা হয় অ্যালকালি মেটাল। অ্যালকালি আরেকটা নাম আছে, কি জানা আছে কারো? স্যার সমস্যা নেই, অ্যালকালি মেটাল সফট মেটাল। হ্যাঁ, খাদ বাংলায় স্যার আরেকটা নাম আছে না, খাদের আরেকটা নাম আছে না, বেসিক মেটেরিয়াল। ঠিক আছে স্যার, বেসিক। আচ্ছা, যাই হোক, কলাম 1 নম্বর গ্রুপে এই হাইড্রোজেন ছাড়া বাকি যারা আছে তাদেরকে বলা হয়, মানে লিথিয়াম থেকে ক্যালসিয়াম পর্যন্ত, এগুলোকে বলা হয় হচ্ছে অ্যালকালি মেটাল বা গ্রুপ অন মেটাল। ওকে, এখন তারপরে কি ভেরি রিঅ্যাক্টিভ, অলওয়েজ কম্বাইন্ড উইথ সামথিং ইলস ইন নেচার লাইক এ সল্ট। এটা কি স্যার? আচ্ছা, আমি এখানে দুটো নাম লিখেছি স্যার। একটা হচ্ছে সোডিয়াম, আর একটা হচ্ছে এটা কি গোল্ড।
এটার ব্যালেন্সি 1, এটার ব্যালেন্সি 1, মোটামুটি সিমিলার। তো স্যার আমরা এটা কানে গলায় হাতে সব জায়গায় করি, তাই না? আমরা তো সোডিয়ামের দিলেও করতে পারতাম, কেন করি না? হ্যাঁ, না লাস্ট হবে ছোট একটা বললে এটা লাস্ট হওয়ার সম্ভাবনা নেই, হয়তো সাইজ বড় হইলে তখন সেটা লাস্ট হয়ে যাবে। কারণ স্যার এই যে প্রবলেম হচ্ছে এই জায়গাটাই স্যার, গোল্ড হচ্ছে নন রিঅ্যাক্টিভ, সে রিঅ্যাকশন করে না, তো ধরে রাখতে রিঅ্যাকশন করে রাখতে পারে, অ্যাসিড ট্যাসিড দিয়ে যে রাজমঙ্গ বলে না, অনেক কিছু দিয়ে তারপর রিঅ্যাকশনের দিকে নিয়ে যেতে পারে। আর সোডিয়াম ওকে এই জায়গা যদি আমি রেখে দিই একটু সোডিয়াম, কিছুক্ষণ পরে দেখা যাবে গায়েব হয়ে গেছে, হয় বাতাসের সাথে রিঅ্যাকশন করে, হয় পানির ভিতর দিলে পানির সাথে রিঅ্যাকশন করে, মানে ন্যাচারালি আমার কোনো জায়গা নাই যে ওকে রাখলেও রিঅ্যাকশন করবে না। এবং শুধু সোডিয়াম না, ওই গ্রুপটা যতগুলো আছে সবাই কম বেশি একটু আস্তে করে, একটু দ্রুত করে, কেউ হচ্ছে এক্সপ্লোসিভ হতে পারে, ক্লিয়ার? এই জন্য আমরা সোডিয়ামের কোনো মেটাল হাতে গলায় পায়ে কোথাও আমরা করে রাখতে পারি না। দেখা যাবে যে একজন বাসা থেকে কানে দুল পরে আসছে সোডিয়ামের দুল, আস্তে আস্তে দেখা যাবে কানে দুল রিঅ্যাকশন করে চলে গেছে, ঠিক আছে? অক্সাইড বন্ধ করে হাওয়ার সাথে মিশে গেছে। তারপরে কি বলছে, এটা হচ্ছে হ্যাঁ সফট না, মানে সফট বলতে কি এটা আমরা নখ দিয়ে কাজ করি, এরকম সফট। আবার এটা এমন সফট না যে হাতে ধরলে হচ্ছে মানে সেমি লিকুইডের মতো, এরকম না, এটা দানাদার, নখ দিয়ে প্রেস করলে কেটে ফেলা যায়, ঠিক আছে? বা এটা আমরা ছুরি দিয়েও কাটতে পারি। তারপরে আসে স্যার আর্থ অ্যালকালাইন মেটাল। আর্থ অ্যালকালাইন মেটাল, অ্যালকালাইন মেটাল তো বুঝলাম যে স্যার এটা অ্যালকালি প্রপার্টিজ দেয়, এই জন্য হচ্ছে এটা অ্যালকালাইন মেটাল ছিল। কিন্তু অ্যালকালাইন আর্থ মেটাল বা আর্থ অ্যালকালাইন মেটাল এটা কি জিনিস স্যার? এই মেটালগুলো হ্যাঁ ম্যাক্সিমাম আমাদের মাটিতে বা আমাদের ভূপৃষ্ঠে পাওয়া যায়, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো তো পানিতেও পাওয়া যায়। পানিতে আছে না, আমরা যে পানি খাই পানিটা কি পিওর পানি? পিওর পানি না, এটা ইমপিওর ডিস্টিলড ওয়াটার, যেটা আমরা বলি ল্যাবে যেগুলো নিয়ে আমরা বিভিন্ন টেস্ট করি বা কাজ করার চেষ্টা করি, সেটা হচ্ছে ডিস্টিলড ওয়াটার। ডিস্টিলড ওয়াটার যখন আমরা ইভাপোরেশন করি, পরবর্তীতে আবার হচ্ছে কনডেনসেশন করি, তারপরে পাই, ঠিক আছে? তো ওইখান থেকে দেখা যায় আয়নগুলোকে সেপারেট করা হয়। আলটিমেটলি ওই ডিস্টিলড ওয়াটার খাইলে পিপাসা ইমিডিয়েটলি কাজ করে, কারণ আমরা পানির সাথে যে মেটালগুলো খাই, যেমন আমরা ম্যাগনেসিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে বা আদার্স অনেক কিছু থাকে, ঠিক আছে? এগুলো আমাদের বডির জন্য প্রয়োজনীয়। পানিতে কিন্তু আর্সেনিক থাকে না? আর্সেনিক তো ক্ষতিকর, ক্ষতিকর না, উপকারও আছে সার্টেন লিমিট পর্যন্ত। সেই লিমিটটা হচ্ছে এতই ছোট যে পানিতে থেকে অনেক বেশি, এই জন্য এটা ক্ষতিকর, ঠিক আছে? যে গত ক্লাসে আমি বুঝলাম না, ক্রোমিয়াম আমাদের হাড়ের জন্য প্রয়োজন, কতটুকু প্রয়োজন? 0.003 মিলিগ্রাম পার লিটার। তো আমাদের নরমাল পানিতে কত করে আছে স্যার? 300 থেকে 400, বা কোন কোন জায়গায় আরো বেশি, মানে যেটা একসেপ্টেবল তো নাই, ডাটা হিসেবেও কাউন্ট করা হয়, এটা বাদ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো এটা গেল। এরপরে এদেরকে গ্রুপ 2 এ আমরা রাখি, এরাও রিঅ্যাক্টিভ, কিন্তু গ্রুপ 1 এর তুলনায় এরা একটু কম রিঅ্যাক্টিভ। যেমন আমি যদি ছোট্ট একটা एग्जांपल দিই, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, স্যার কথা না বলি পেছনের দিকে। এখন এই রিঅ্যাকশনটা করলে কি হয় স্যার? বেরিলিয়াম হাইড্রোক্সাইড। এই রিঅ্যাকশনটা করলে কি হয়? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আমরা এটা সবাই জানি, তাই না? কিন্তু এর ভিতরে ছোট্ট একটা ঘটনা আছে, এটা কি আপনার জানা আছে? এই পানিটা কুল হইলেও রিঅ্যাকশন করে, কিন্তু এই ভদ্রলোক হয় একটু জমিদার স্টাইলে, যে আমার ভাই এখন শীতকাল চলে, আমি এখন ঠান্ডা পানিতে রিঅ্যাকশন করতে পারবো না, আমার গরম পানি লাগে। যদি আমরা কখনো এটাকে টেম্পারেচার বা গরম পানি বা ওয়ার্ম ওয়াটার অ্যাটলিস্ট 70 টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড না দেই, কখনোই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্রোডিউস করবে না। ক্লিয়ার? পার্থক্য হচ্ছে এই। তো অ্যালকালাইন মেটাল যারা ছিল তারা খুবই রিঅ্যাক্টিভ ছিল, এরপরে এরা একটু কম রিঅ্যাক্টিভ। এবার এই বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম যত নিচের দিকে নামবো, এরা আস্তে আস্তে জমিদারিত্ব বাড়তে থাকবে, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা,
তারপরে চলে আসে এখানে সেভারাল লিগামেন্ট সাপোর্টিং। আচ্ছা, এরপরে আমরা যে একটাকে বললাম যে যেগুলো আমাদের প্রয়োজনীয় বডির জন্য বা আমাদের ন্যাচারের জন্য প্রয়োজনীয়, সেক্ষেত্রে হচ্ছে যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো আয়নগুলো বা ক্যাটায়নগুলো আমাদের বডির জন্য প্রয়োজনীয়। ঠিক আছে? ট্রানজিশন মিটার, অবস্থান্তরণ, এ সব জায়গায় ব্যবহার আছে মোটামুটি, এবং এদেরকে এই জন্য আলাদা করে রাখছিল। স্যার ছবি তোলা লাগবে না, আমি গ্রুপে দিয়ে দিয়েছি, এইটাই দিয়ে দিয়েছি। ও আচ্ছা, হ্যাঁ, সমস্যা নেই। তো তারপর আমরা যদি একটু চিন্তা করি ট্রানজিশন মিটার, আমরা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, স্ট্যাচু অফ লিবার্টি দেখতে পাচ্ছি, রেল লাইনের পাত দেখতে পাচ্ছি, ডলার দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে আয়রনের স্পাত বা বার দেখতে পাচ্ছি, সুন্দর শেখা রাজার মুকুট বা মুকুটও দেখা যাচ্ছে। মুকুট দেখা যাচ্ছে না? ও আমরা যদি প্রথম থেকে একটু চিন্তা করি, আচ্ছা আমরা প্রথম আসি এলিমেন্টগুলো, এদের পজিশনগুলো কোথায় কোথায় আছে? 13 থেকে 12, 13 থেকে সরি 3 থেকে 12, 3 থেকে 12। এই যে আমি বললাম যে এ বি দিয়ে আলাদা করা ছিল, এগুলোর ইউজ যতটা বেশি এদের ক্ষতিকর দিকও কিছুটা আছে, একটু ঝামেলা আছে। ঠিক আছে? তো নরমালি এই 3 থেকে 12টাকে কিন্তু একটু আলাদা করে রাখছে প্রথম ইউনিট দিয়ে। 2012 সাল পর্যন্ত আলাদাভাবে আমরা জানতাম এ বি ক্যাটাগরিতে ছিল। আচ্ছা, তো এখন আয়রন রেল লাইনের পাত বানাইছে, স্ট্যাচু অফ লিবার্টি স্টোন দিছে বা স্টিল ইউজ করছে ভিতরে, তাই না? ডলার, কয়েন মেটাল আছে না তিনটা না চারটা, ঠিকই বাংলায় বললে মনে করেন দস্তা, টি, তারপরে কি রূপা আছে, কপার, আর কি জিঙ্ক, এরকম 3-4টা কয়েন মেটাল, যে মেটালগুলো দিয়ে আমরা মানে কারেন্সি তৈরি করি, কয়েন তৈরি করি, সেগুলোকে বলা হয় কয়েন মেটাল। ওকে, আচ্ছা, তারপরে আমরা চিন্তা করি হচ্ছে এই পাশে ইস্পাত, উপর হচ্ছে মুকুট আছে, মুকুটের থেকে গোল্ড ইউজ করা না, এগুলো সব ট্রানজিশন মেটালের মধ্যে আছে। নিচের দিকে 79, গোল্ডের অ্যাটমিক নাম্বার কত? 79। আচ্ছা, তারপরে এগুলো আমরা জুয়েলারি বা কনস্ট্রাকশনে কাজ ইউজ করি, যে জুয়েলারি বলতে কি গোল্ড, প্লাটিনাম আরো দামি, তাই না? প্লাটিনাম তো যা ক্ষমতা নেই আমাদের কেনার। এবার চলে আসি আলাদা একটা ফ্যামিলি, কার্বন ফ্যামিলি। কোন ফ্যামিলি? কার্বন। ও আমরা কই চলে গেল? অটোমেটিক যাওয়া শুরু করছে। কার্বন ফ্যামিলি, তাই না? এই কার্বন ফ্যামিলি এর সাথে ছবি দেওয়া আছে না, একজন মানুষের মানে মাথার সার্কিট বলা যায়, মানে মাথার সার্কিট, মানে আলটিমেটলি আমরা এই কার্বন ফ্যামিলিটাকে এইভাবে দেখানোর কারণ হচ্ছে আসলে মাথা পাগল করার মতো অবস্থা, মাথা আসলে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। পুরো অর্গানিক কেমিস্ট্রি কার্বন, এই অর্গানিক কেমিস্ট্রি কাজ করতে করতে ভালো লাগে এখানে সবার উত্তর একই রকম আসবে যে স্যার এটা ভালো লাগে না, এই অধ্যায় স্যার স্কিপ করে আসছে, ঠিক আছে? কার্বন বেস সাবস্ট্যান্স পৃথিবীতে বর্তমানে সবথেকে বেশি এক্সিস্ট করে, এবং আমাদের বডি থেকে শুরু করে চুলের মানে এই যে চুল থেকে শুরু করে পায়ের তালুগুলো, ছোট্ট একটা एग्जांपल দিই, কার্বন বেস সাবস্ট্যান্স ছাড়া আছে কি আমরা কি বলতে হবে? আছে কিছু? চুল, কেরাটিন, হ্যাঁ, স্কিন, কোলাজেন, ভেতরের পার্টে না ঢুকি, পায়ের তালু চামড়া, কোলাজেন, তাই না? মানে শুরু হইছে কেরাটিন দিয়ে, শেষ হইছে কোলাজেন, তাই
ক্লিয়ার? হবে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কি? নাইট্রোজেন আর কার্বনের এনসিসি বন্ড এটা। ঠিক আছে? তো যাক আমরা বেশি ভিতরে ঢুকবো না। তো এলিমেন্টস ইন গ্রুপ 14 এটা 14 অবস্থান করে contains element important to life and computers. লাইফ এর কথা বাদ দিলাম, কম্পিউটার প্লাস্টিক ম্যাটেরিয়াল দ্যাট ইজ লাগে মানে স্টিল, তারপর হচ্ছে যে প্রসেসর থেকে প্রোটেক্ট করার জন্য প্রসেসর মানে সিলিকন দিয়ে বানায় না। সিলিকন কিন্তু জাস্ট কার্বনের নিচের একটা ওই গ্রুপে, তাই না? জানেন না? তার মানে কি পুরো ওয়ার্ড চালাচ্ছে, কম্পিউটার ওয়ার্ড চালাচ্ছে, কম্পিউটার কে বানাচ্ছে? মাথা বানাচ্ছে, তাই না? মাথা দিয়েই তো কম্পিউটার আবিষ্কার হলো, না নাকি হাত দিয়ে হইলো? মাথায় যদি মানে আমার স্নায়ুতন্ত্র যদি কাজ না করে হাত দিয়ে পড়ে থাকে, তাই না? যারা মানসিক প্রতিবন্ধী তাদের কি হয়? কাম কাজ করে আর করে না, কারণ স্নায়ুতন্ত্রই কাজ করে না, মাথায় কাজ করে না। তো এই কার্বনটাকে মাথার সার্কিট হিসাবে এই জন্য মানে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, যেমন এই বলছেন সিলিকন, জার্মেনিয়াম খুবই ইম্পর্টেন্ট সেমিকন্ডাক্টর, এরপরে কার্বন ইজ দ্য বেসিস ফর দ্য এন্টায়ার ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি। মানে ইনঅর্গানিক কেমিস্ট্রিটা বাদ দিলে এই যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো অর্গানিকের একটা টাস্ক করে, এবং অর্গানিক টাস্ক করতে গেলে আমার কি লাগবে? কার্বন লাগবে, কার্বন ফ্যামিলি। এবার আমি যদি বলি ইনঅর্গানিকের ভিতরে কার্বন আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস ছাড়া কি আমরা বাঁচতে পারবো? পারবো। কারণ কি আমরা ছেড়ে দিচ্ছি, গাছ গ্রহণ করতেছে, গাছ ওটা গ্রহণ করে আমরা খাদ্য প্রডিউস করতেছে। ফুড প্রোডাকশন না হলে আমরা বুঝাই দেব স্যার, আমরা তো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তো ঘুমাচ্ছি, খাবার উৎপন্ন হচ্ছে, আবার হচ্ছে ওইটাই খেয়ে ফেলতেছে ভিতরে, এমন তো না। আমাদেরকে ইনপুট দিতে হচ্ছে, সেটা কোথা থেকে পাচ্ছি? নেচার থেকে। নরমালি আমরা গাছ, প্রাণী এগুলো থেকে পাচ্ছি। তো সেই দিক থেকে চিন্তা করতে গেলে আমাদের লাইফটা টিকে আছে কার্বনের উপর। ঠিক আছে? এরপর চলে আসে আমরা অক্সিজেন ফ্যামিলি বা চালকোজেন। চালকোজেন নামটা কি ফ্যামিলিয়ার ছিল? অনেকের ছিল, অনেকে তো স্কিপ করে চলে গেছে। চালকোজেন মানে এই গ্রুপটাকে বলা হয় চালকোজেন গ্রুপ। অক্সিজেন যে ফ্যামিলি সেটা হচ্ছে 16 নম্বর গ্রুপে থাকে। তারপর হচ্ছে অক্সিজেন ইজ নেসেসারি ফর রেসপিরেশন। অক্সিজেন যদি জাস্ট আমরা 1 মিনিট চিন্তা করব পৃথিবীতে কোনো অক্সিজেন নাই, তারপরে কি হবে? আমরাও নাই, তাই না? তো অক্সিজেন হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। এছাড়া এই গ্রুপে আরো একজন ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট আছে। এই এলিমেন্টটা কি? সালফার। কেন? যত ধরনের গন্ধ আছে পৃথিবীতে সালফার নাই এমন কিছু নাই। সব থেকে বাজে গন্ধ হল না পচা ডিমের গন্ধ, নাকি? পচা ডিম এটা প্রডিউস করে না হাইড্রোজেন সালফাইড। তাহলে সালফার যুক্ত যে কোনো জিনিসকে একটু গন্ধযুক্ত বাজে গন্ধ হইতে পারে, মৃদু বাজে হইতে পারে, আবার একটু ভালো হইতে পারে, নরমালি ভালো হয় না। ঠিক আছে? পারফিউম যেটা সেটা হচ্ছে অ্যালকোহল বেস সাবস্টেন্স, অ্যালকোহল বেস। ঠিক আছে? তো এরপরে যে আমরা পচা ডিম, গার্লিক, স্ন্যাক্স যাই বলি না কেন সব কিছুর ভিতরে হচ্ছে পচা জিনিসপত্র আছে। তো এই গ্রুপটা এইগুলো নিয়ে আলোচনা করি। ঠিক আছে? এবার কথা হচ্ছে তাহলে এগুলো পচাই কে? এই গ্রুপটি নাই, এমন না যে অন্য কেউ এসে পচাইতেছে। কে পচাইতেছে? অক্সিজেন। নরমালি যে কোনো জিনিস পচে অক্সিডেশন রিঅ্যাকশন। অক্সিডেশন রিঅ্যাকশনটা কি ঘটায়? বাতাসে কি আছে? ঠিক আছে? ওর নিজের জন্য দায়ী, ও নিজে। ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি আমরা একটু চিন্তা করি, জানি কেন আচ্ছা, এরপরে চলে আসি আমরা হ্যালোজেন। সরি, হ্যালোজেন দুটো গ্রুপ আছে। হ্যালোজেন গ্রুপ, হ্যালোজেন গ্রুপ কারা? নরমালি এই গ্রুপ 17 যারা থাকে তাদেরকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। এখানে এরাও মোটামুটি রেখে, কারণ কি সবাই যে স্থিতিশীলতা অর্জন করতে, তাই না? ক্যামেরা আছে, নামলি
এরা হচ্ছে প্রচুর রিঅ্যাক্টিভ, ভোলাটাইল, ডায়াটমিক, নন ভাইটালস। মানে একটা एग्जांपल বুকে আসছিল, আমি ছোট করে আঁকিয়ে ফেলছি। এখন যদি আমরা চিন্তা করি, এখানে গোসল করতেছে অনেকে, দাঁত, তারপরে কিছু একটা অনেক ক্লিন, তাই না? তো নরমালি হ্যালোজেন কম্পাউন্ডগুলোকে আমরা ন্যাচারালি পাই, ঠিক আছে? কিভাবে ন্যাচারালি পাই? যদি আমরা ক্লোরিনের কথা চিন্তা করি, ক্লোরিন এক্সট্রাকশন ছিল না ইন্টারমিডিয়েটে ছিল, তাই না? আমরা কোথা থেকে পাইতাম স্যার? আমরা পাইতাম হচ্ছে সমুদ্রে পাইতাম। সমুদ্রে কোথায় পাইতাম? পুরো সমুদ্রে কি ক্লোরিন না, সমুদ্রে যে শ্যাওলাগুলো আছে, তাই না? শ্যাওলাগুলোকে তুলে আনতাম, শুকাইতাম, পোড়াইতাম, তারপরে আস্তে আস্তে এটা এক্সট্রাক্ট করা হতো। এবার কথা হচ্ছে সমুদ্রে গেছে কি সবাই মোটামুটি একবার হলে এক্সপেরিয়েন্স করছে নাকি? দু একজন নাকি থাকতে পারে। প্রচুর পরিমাণে সান স্ক্রিনে মেখে যেতাম না আমরা, হ্যাঁ? মানে যারা যায়, আমি ওখানে ইউজ করি না। তো সমুদ্র থেকে গোসল করে উঠে আসার পরে নর্মাল যতটুকু কালো তার থেকে একটু বেশি কালো লাগে না? কারণ কি? কারণ হচ্ছে ক্লোরিন আছে পানি, এবং ওই ক্লোরিনটা যখন পানির সাথে আমার বডিতে লেগে যাচ্ছে তখন সানলাইটটা বেশি অ্যাবজর্ব করে, ঠিক আছে? যার কারণে বেশি কালো হয়ে যায়। এবং যে পানি যত বেশি ব্লু কালার, ব্লুইশ মানে নীল, সেখানে ক্লোরিনের পার্সেন্টেজ বেশি থাকে। রুফটপ মানে হোটেলে গেলে দেখা যাচ্ছে সুইমিং পুল থাকে না, এটা খুব পছন্দের একটা ব্যাপার। তো ওই সুইমিং পুল থেকেও দেখা যাচ্ছে নরমাল পানির সাথে ক্লোরিন মিশায় দেয়, ব্লু, খুব সুন্দর লাগে দেখতে, তাই না? তো ক্লোরিনের এগুলো ইউজ আছে। এরপর আমরা যদি চিন্তা করতে পারি, কিছু কিছু সাবস্টেন্স আছে যেগুলো ওই যে আপনার টুথপেস্টে কি নোন আছে বলা যায় না, অ্যাডভার্টাইজমেন্টে কেন বলে সল্ট প্রডিউস করে, তাই না? সল্টের ভিতরে কি থাকে? অ্যানায়ন হিসাবে এই যে সল্টের ক্লোরাইড, আয়োডিন বা এইগুলো সাবস্টেন্সগুলো থাকে, যেগুলো আমাদের দাঁত শক্ততে বা দাঁতের মাড়ি শক্ত করতে ব্যবহার করা হয়। এরপরে আরেকজন ভদ্রলোক এনে দেয়, এক ভদ্রলোককে কিছু একটা ম্যাসাজ করে দিচ্ছে বা কিছু একটা করতেছে, কি করতেছে? ক্লিন করে দিচ্ছে কিছু একটা। ক্ষতস্থান হলে আমরা কি ইউজ করি? ওই স্থানে গেলে অনেক কিছু পাওয়া যায়, সাউন্ড, যে 20 টাকার কোম্পানির উচ্চারের জন্য, ঠিক আছে? তো যাই হোক, মলম মানে ডিসইনফেক্টেন্ট। এই যে আমরা যত ধরনের ক্লিনার বা যেগুলো আমরা ইউজ করি মানে ক্ষত জায়গা পরিষ্কারের জন্য, এগুলো ম্যাক্সিমাম বলা যায় 100% সবই হচ্ছে এই হ্যালোজেন কম্পাউন্ডের কিছু না কিছুর ভিতরে আছে। একটা নাম বলি ডিডিটি। ডিডিটি নামটা কি পরিচিত আছে? কি বলে পরিচিত নাই? সত্যি পরিচিত নাই? আচ্ছা আমি একটু আঁকি, স্ট্রাকচারটা অনেক কঠিন হবে, তারপর একটু দেখি নাকি? হ্যাঁ, কে জানি বলছে, একটু জোরে বললে আমরা শুনতাম, সবাই শুনতে ভালো। ডাইক্লোরো, তারপরে ট্রাইক্লোরো, ইথেন, কাছাকাছি চলে গেছে স্যার। তো এটা হচ্ছে ডিডিটি। এটা আমাদের বিভিন্ন ঘা বা ক্ষত জায়গাগুলোতে পরিষ্কার করতে ব্যবহার করা হয়, এবং কোনো একটা ক্ষত জায়গা সেরে উঠতে এইগুলো মানে ইফেক্টিভ ওয়েতে কাজ করে। কিরকম স্যার? আমরা যদি একটু চিন্তা করি, আমরা এখানে একটু বাঁকা করে রাখি, এখানে বাঁকা করে না দিলে ওইভাবে আঁকা যায়, কিন্তু ওইভাবে আঁকলে আমাকে অনেক ব্যাখ্যা দেওয়া লাগবে, সেই ব্যাখ্যাটা আমার এই মধ্যে এনার্জি নাই, দিতে হবে। আচ্ছা, এটাকে বেঞ্জিন চিন্তা করে নিলেই হবে, ঠিক আছে? স্যার এটাই হচ্ছে ডিডিটি, ঠিক আছে? ডি ডি ডাইক্লোরো, ডাইফিনাইল, ট্রাইক্লোরো, ঠিক আছে? মাথার উপর থেকে গেল নাকি? এগুলো ইন্টারমিডিয়েট ছিল, হয়তো আমরা স্কিপ করে আসছি, ফাঁকি দিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল। এই যে বলতেছে ইউজ অ্যাজ ডিসইনফেক্টেন্টস
স্টেটের কি এরপরে চলে আসি নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বলা হয় এটা গ্রুপ 18 এর পজিশনে বসে আছে এমন পজিশন নেওয়া নিচে এটা কারোর সাথে রিঅ্যাকশন পৃথিবী উল্টে যায় সমস্যা নেই কিন্তু না আমরা এই যাবৎকাল জানতাম রিঅ্যাকশন করে না খেলায় পড়লে সবাই নামাজ পড়ে ওদেরও যদি একটু প্রেশারাইজ করা যায় কিছু কিছু সময় রিঅ্যাকশন করে কিন্তু খুবই কম ইন্টারমিডিয়েট ছিল তো ইনঅর্গানিক কেমিস্ট্রি ছিল না হ্যাঁ অনেক বড় বড় স্ট্রাকচার এবং থার্ড টার্গেট দিয়ে ছিল না কম্পাউন্ড ছিল যাইগুলো স্কিপ করে আসছে আচ্ছা তো এরা হচ্ছে 18 মানে গ্রুপ 18 এর পজিশন নিয়ে বসে আছে এরা হচ্ছে মোনো অ্যাটমিক গ্যাস মোনো মানে এক কেমিস্ট্রির ভাষায় একটা আজকে শিখাই দিয়ে যায় মোনো মানে এক ডাই মানে দুই ট্রাই মানে তিন টেট্রা মানে চার এবার যদি মনে না থাকে তাহলে চুরি করতে হবে কি হবে স্যার স্যার মোনো মানে এক পলি মানে একের অধিক বা ততোটি দুই হইতে পারে তিন হইতে পারে চার হইতে পারে পাঁচ হইতে পারে ঠিক আছে ওকে তারপরে আমরা এটা বিভিন্ন লাইটের জন্য ইউজ করা হয় নিয়ন আলো ঠিক আছে এই সাবস্টেন্সগুলো লাইট এই যে বিয়ে বাড়িতে ঝিকমিকি করে আলো জ্বলে ওর ভিতরে কিন্তু ইনার্ট গ্যাস আছে ঠিক আছে কারণ ওরা রিঅ্যাকশন করে ওর ভিতরে পড়ে থাকে ওরা জাস্ট কালারফুল একটা ভাইব্রেশন তৈরি করে ঠিক আছে তারপরে হচ্ছে তেমন কিছু নাই এদের লাস্ট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এদের ব্যালেন্স বলতে বোঝায় লাস্ট যে শেডটা থাকে ইলেকট্রনিক কনফিগারেশনে সেটা ফিল আপ করা থাকে যার কারণে তারা কারোর সাথে কারো ধারও ধারে না কারোর সাথে রিঅ্যাকশন করে বরঞ্চ সবাই তাদের কাছে আসতে চায় তাদের মতো হয়ে যায় ঠিক আছে ওকে আজকে এই পর্যন্তই থাকবে কি স্যার এই হচ্ছে একটা পিরিয়ডিক টেবিল ভাই এটাতে সবাই পিরিয়ডিক টেবিলের ভিতরে এখানে কালারফুল সাবস্টেন্স দেখানো আছে ওকে যারা অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি তারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও এটা হচ্ছে একটা পিরিয়ডিক টেবিলের শেষ হয় না এখন এটা হচ্ছে একটা পিরিয়ডিক টেবিল সব যা যা বললাম সেইভাবে তৈরি করা আছে এবং এখানে কালার দিয়ে দিয়ে তৈরি করা আছে যা যা বলছি এক একটা কালারের জন্য এক এক ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ভিডিওটা একটু পজ করি জি স্যার